দেখে নাও আজকে, সেটা হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর। এই সেটটা সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা দারুণভাবে উপকৃত হবে। এখানে প্রথম প্রশ্ন দেখো, লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে যায় কারণ ডিমের ওজন প্লবতার চেয়ে কী হবে, এখানে সমান হবে, মানে দুটো সমান, অর্থাৎ ডিমের ওজন এবং প্লবতার ওজন সমান। তারপরে দেখো, জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু রাখলে জলের পৃষ্ঠটান, এখানে অপশান 2 হবে, বৃদ্ধি পায়। উচ্চতার সাপেক্ষে গতিশক্তির পরিবর্তনের লেখচিত্র, সেটা যে অপশানটা হবে সেটা হলো অপশান 2 হবে। তাহলে এটা হলো গতিশক্তির সঙ্গে উচ্চতার লেখচিত্র, এটা হবে। এবার দেখো, কার্বনের স্কেলে একটি পরমাণুর ভর, কার্বনের স্কেলে একটি পরমাণুর ভর হলো 12 ইউ, অর্থাৎ 12 ইউ। দেখো ইয়েরটা, নিচের কোনটির গ্রাম আণবিক ভর 4, তাহলে গ্রাম আণবিক ভর 4 আমরা বলবো সেটা হলো অপশান বি বলবো, সেটা 134 গ্রাম NaCl। বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল এমন একটি কোলয়েডের নাম বলতে বলছে। তাহলে বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল এমন একটি কোলয়েডের নাম আমরা কি বলবো, সেটা হলো আমরা অপশান 4 নম্বর অপশান 2 বলবো। কোনটি জৈব অ্যাসিড নয়, জৈব অ্যাসিড নয়, সেটা হলো 3 নম্বরটা বলবো ফসফরিক অ্যাসিড। কোনটি অ্যাসিড লবণ, অ্যাসিড লবণ আমরা বলবো, কোনটা অ্যাসিড লবণ, সেটা হলো কোনটি অ্যাসিড লবণ, কোনটা অ্যাসিড লবণ, সেটা হলো এখানে অপশান সি দেওয়া আছে, NaH2PO4, NaH2PO4। তারপরে 2 দাগের প্রশ্ন, স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে পৃষ্ঠটান, ত্বরণ, পীড়ন বিকৃতি কার সঙ্গে সমান, এটা অবশ্যই পীড়ন। বার্নৌলির নীতি কোন ধরনের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, বার্নৌলির নীতি আমরা বলবো সেটা হলো আদর্শ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ প্রবাহী বা আমরা ধারারেখ প্রবাহী বলবো। তাহলে আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বালতিতে রাখা একটি উপরিতল থেকে 20 মিটার গভীরে পৃষ্ঠটান কত হবে, মনে রাখতে হবে পৃষ্ঠটান 0 হবে, বা পৃষ্ঠতল তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। দ্বিতীয়টা দেখো, একটি বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, হতে পারে কি, হ্যাঁ এটা হতে পারে। একটি বস্তুর শক্তি আছে ভরবেগ নেই, এটা হতে পারে। যেমন বস্তু স্থির থাকা মানে বেগ শূন্য মানে ভরবেগ শূন্য,
কিন্তু সেই বস্তুটা স্থির আছে মানে তার স্মৃতিশক্তি আছে। তারপরে দেখো 66 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু H2-তে থাকবে। মানে 66 গ্রাম CO2 অণুতে যত সংখ্যক অণু আছে তত সংখ্যক অণু কত গ্রাম H2-তে থাকবে দেখে নাও। CO2 গ্রাম আণবিক ভর 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা 6.022 10⁻23 একে বার করবো আর 66-এ বার করবো। দেখো এখানে আসছে 9.033 × 10⁻23। তাহলে H2 দেখো গ্রাম আণবিক ভর 18, তাহলে 6.022 × 10⁻23 অণু থাকবে 18 গ্রাম জলে, একে কত, আর যেটা এটা বেরিয়েছে এটা বার করলে দেখো আসছে, দেখো কাটাকাটি করলে কত আসছে 27 গ্রাম, তাহলে 27 গ্রাম H2 উত্তর হবে। তারপর দেখো একটি অজলীয় দ্রাবকের নাম কি? একটি অজলীয় দ্রাবক আমরা কি বলবো? অজলীয় দ্রাবকের নাম কি? একটি অজলীয় দ্রাবক আমরা অ্যালকোহল বলবো। অ্যালকোহল, অজলীয় দ্রাবক আমরা অ্যালকোহল বলবো। অ্যান্টাসিডের প্রকৃতি কি? অ্যান্টাসিডের প্রকৃতি আমরা বলবো ক্ষারীয়। অ্যান্টাসিডের প্রকৃতি হলো ক্ষারীয়। তারপরে দেখো তিনের দাগের প্রশ্ন, তিনটি তরলে ঘনত্ব অনুপাত বলা আছে। প্রথম তরলে ঘনত্ব বলা আছে যদি সম আয়তনে মেশানো হয় তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে দেখে নাও। এটা হলো তিনের দাগের এ। তিনের দাগের এর প্রশ্ন দেখো, প্রথম তরলে ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, দ্বিতীয় তলে ঘনত্ব 2 গ্রাম পার সেমি কিউব, তৃতীয় তলে ঘনত্ব 3 গ্রাম পার সেমি কিউব। তাহলে ধরি প্রত্যেকটির আয়তন ভি সেমি কিউব, তাহলে প্রথম তলের ভর আমরা কি পাবো আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে ভি ইন্টু 1 মানে ভি গ্রাম, দ্বিতীয় তলের ভি টু ইন্টু ভি 2v, তৃতীয় তল হলো 3v পেয়ে গেলাম। তাহলে মিশ্রণের ঘনত্ব মানে মোট আয়তন বাই মোট ভর, তাহলে মোট আয়তন পেয়ে গেছি, মোট ভর পেয়ে গেছি, তাহলে 6v বাই 3v মানে 2, তাহলে ঘনত্ব পেয়ে গেলাম, তাহলে মিশ্রণের ঘনত্ব পেয়ে গেলাম 2 গ্রাম পার সেমি কিউব। তারপরে দেখো দেখে নাও, সেটা হলো এসআইতে কার্যের অভিকর্ষ এককের সংজ্ঞা দিতে বলছে। এসআই কিলোগ্রাম মিটার, তাহলে এর এককটা হলো কিলোগ্রাম মিটার। তাহলে কিলোগ্রাম মিটারের সংজ্ঞাটা দেখে নাও। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার তুলতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার তুলতে যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার। এবারে এদের মধ্যে বলা আছে কার্যের অভিকর্ষ একক এবং পরম এককের মধ্যে সম্পর্ক। অভিকর্ষ এবং পরম এককের মধ্যে সম্পর্ক দেখে নাও। 1 কিলোগ্রাম মিটার সমান 9.81 জুল। তাহলে 1 কিলোগ্রাম মিটার মানে আমরা কি বলবো, 1 কিলোগ্রাম মিটার মানে 9.81 জুল। এটা কোষে দেখাচ্ছে না, নিশ্চয়ই বুঝতে পেরেছো। অথবা প্রশ্ন আছে যে কার্য বেশি হলেই ক্ষমতা বেশি হবে, ব্যাখ্যা দিতে বলছে। দেখে না, কোনো ব্যক্তি টি সময় যদি ডব্লিউ পরিমাণ কাজ করে তাহলে ক্ষমতা আমরা বলবো পি সমান W/T। আমরা জানি পি সমান W/T, পি সমান পি মানে ক্ষমতা, W/T, W মানে কার্য, টি মানে সময়। তাহলে কার্য বেশি হলে ক্ষমতা বেশি হবে এমন কোনো কথা নয়। তাহলে যদি এই W/T-র অনুপাতটা বেশি হয় তাহলে ক্ষমতা বেশি হবে, W/T অনুপাত যদি কম হয় তাহলে ক্ষমতা বেশি হবে না, এটা হলো মেন কথা। অধিকাংশ মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে। এটা আগেরটায় বললাম, আগের যে ক্লাসটায় সেটা আমরা বললাম। দাব্যতার সংজ্ঞা বলতে বলছে, উষ্ণতা বৃদ্ধি দাব্যতা হ্রাস পায়। দাব্যতার সংখ্যা আমরা বিগত ক্লাসে বলেছি, তার নতুন করে সংজ্ঞাটা বলছি না। উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা হ্রাস পায় সেটা হলো কোলিশন বলবো, COH2 আমরা বলবো। তার ইয়েটা দেখো, অম্লরাজ কাকে বলে? অম্লরাজ হলো 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় H3 মিশ্রণকে আমরা অম্লরাজ বলবো। এটি মানে বিভিন্ন ওই সোনা, প্ল্যাটিনাম, বিভিন্ন বর ধাতুকে দ্রবীভূত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি আমরা
আগে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? বৃষ্টির জলের সঙ্গে যদি H2SO4, HNO3 এবং H2CO3 গুলো মিশ্রিত থাকে, তাহলে এই অ্যাসিড মিশ্রিত বৃষ্টিকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। এর ক্ষতিকারক প্রভাব আমরা আগে অবশ্যই আলোচনা করেছি, আর নতুন করে এটা আলোচনা করছি না, তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে 4-এর এরটা, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রস্থচ্ছেদ 1 একক বৃদ্ধি করতে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত বল প্রয়োগ করতে হবে? দেখে নাও। তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে তাহলে বিকৃতি কি হবে? বিকৃতি বলবো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা বিকৃতি 1 হবে। তাহলে পীড়ন কত হবে? পীড়ন আমরা বলবো সেটা হলো বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বলকে এফ বলছি, প্রস্থচ্ছেদ 1 বলা আছে, তাহলে F/1, তাহলে আমরা পীড়ন F বলবো। এটা হলো এফটা হলো প্রযুক্ত বল, এফটা আমরা বলবো প্রযুক্ত বল। তাহলে আমরা জানি ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দ্বারা সূচিত করছি। ইয়ং গুণাঙ্ক ওয়াই যদি হয় তাহলে আমরা বলবো ইয়ং গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি মানে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটা পীড়ন মানে আমরা বলবো সেটা হলো এফ বাই বিকৃতি মানে 1, তাহলে আমরা কি বলবো? ওয়াই সমান এফ বলবো। ঠিক আছে, তোমাদের এখানে তোমাদের দেখো সিম্বলটা গামা দেয়া আছে, আমি গামা না ধরে আমি এখানে ওয়াই ধরে করেছি, তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা এফ পেয়ে গেলাম। অথবা প্রশ্ন দেখো, ρ1 ঘনত্ব বিশিষ্ট একটি তরলের m1 ভরের সঙ্গে ρ2 ঘনত্ব বিশিষ্ট একটি তরলের m2 ভর মিশ্রিত করা হলো, যদি মিশ্রণের আয়তন অপরিবর্তিত থাকে তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? দেখে নাও। তাহলে মিশ্রণের মোট ভর m1 প্লাস m2, তাহলে প্রথম মিশ্রণের যে প্রথমটার আয়তন তাহলে m1/ρ1, দ্বিতীয়টার আয়তন হলো m2/ρ2, তাহলে মোট আয়তন m1/ρ1 প্লাস m2/ρ2, তাহলে মিশ্রণের ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে মোট ভর বেরিয়েছে m1 প্লাস m2, আর মোট আয়তন হলো v1 প্লাস v2, মানটা বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে m1 প্লাস m2 বাই এটা হলো m1/ρ1 প্লাস m2/ρ2, তাহলে অ্যান্সার হয়ে গেল মিশ্রণের ঘনত্ব। তারপরে দেখো বিয়েরটা, অশ্ব ক্ষমতা ওয়াটের মধ্যে সম্পর্ক কি? ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক বার করতে বলছে। এগুলো তোমাদের বলবো। কার্যশক্তি ক্ষমতার আমার একটা ক্লাস 9-এ প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে উত্তরগুলো পেয়ে যাবে, আমি নতুন করে আর ব্যাখ্যা করছি না। তারপরে দেখো এসটিপিতে একটি গ্যাসীয় যৌগের 3.011 × 10⁻² সংখ্যক অণুর ভর বলা আছে, তার গ্রাফিক গুরুত্ব নির্ণয় করতে বলছে। এসটিপিতে 3.22 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত হবে? একটি গ্যাসীয় যৌগের একটি অণুর ভর 3.2/3.011 × 10⁻22, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এসটিপিতে একটি গ্যাসীয় যৌগের 6.022 × 10⁻23 সংখ্যক অণুর যে ভর যেটা বেরিয়ে সেটার সঙ্গে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করা হয়েছে, গুণ করে দেখো সেটা পাওয়া গেছে 64 পাওয়া গেছে। তাহলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব হলো 64 গ্রাম। তাহলে 64 গ্রামের আয়তন হলো 22.4 লিটার। একে কত? একে বার করবো, আর 3.2 করলে দেখা যাচ্ছে উত্তর আসবে সেটা 1.12 লিটার। তারপরে দেখো সিউ এর সঙ্গে লঘু এবং শীতল HNO3 বিক্রিয়া ঘটালে কি ঘটবে? দেখে নাও। সিউ চূর্ণকে অতিলঘু HNO3 সহযোগে বিক্রিয়া করালে কপার জারিত হয়ে কিউপিক নাইট্রেটে পরিণত হয় এবং নাইট্রিক অ্যাসিড HNO3, এটা নাইট্রিক অ্যাসিড, এটা কাটা নয়, এটা নাইট্রিক অ্যাসিড বিজারিত হবে নাইট্রাস অক্সাইডে। অর্থাৎ সিউ প্লাস HNO3 সমান আমরা কি বলবো? CuNO3 2 প্লাস N2O প্লাস আমরা বলবো সেটা H2O।
তাহলে দেখো দেখো এখানে সিউটা তাহলে কপার কিউপিক নাইট্রেটে জারিত হচ্ছে, আর HNO3N2-তে আমার বিজারিত হয়ে যাচ্ছে N2, তাহলে HNO3টা N2O এতে বিজারিত হয়ে যাচ্ছে। তারপরে দেখো অথবার প্রশ্ন আছে। অথবার প্রশ্ন বলা আছে 3টি লেভেল বিহীন বোতলে একটা HCl, একটা H2SO4, একটা HNO3 আছে, কি করে বুঝবে যে 3টি বোতলে কোন অ্যাসিড আছে? একটি বোতলে তরল থেকে কিছু পরিমাণ অংশ টেস্ট টিউবে নিয়ে তার মধ্যে একটি বোতলে তরল থেকে কিছু পরিমাণ টেস্ট টিউবে নিয়ে তাতে HNO3 দ্রবণ যোগ করা হলো। যদি সাদা দইয়ের মতো পদক্ষেপ পড়ে যা HNO3-তে দাব্য কিন্তু অতিরিক্ত NH4OH দাব্য, তাহলে বুঝতে হবে দ্রবণটি HCl। তাহলে HCl প্লাস HNO3 সমান আমরা কি বলবো? AgCl প্লাস HNO3। তাহলে AgCl প্লাস NH4OH সেটা হলো AgNO3 হোল টু Cl। তাহলে এভাবেই তাহলে বোঝা যায় দ্রবণটা হলো HCl আছে। অপর একটি বোতলে কিছু অংশ থেকে টেস্ট টিউবে নিয়ে তাতে BaCl2 দ্রবণ যোগ করা হলো। যদি দেখা যায় সাদা পদক্ষেপ পড়ে এবং যা HNO3 বা HCl অদাব্য, তাহলে বুঝতে হবে দ্রবণটি সালফিউরিক অ্যাসিড। H2SO4 প্লাস BaCl2 এটা হলো BaSO4 প্লাস HCl। তাহলে সাদা পদক্ষেপ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো সেটা হলো সালফিউরিক অ্যাসিড। এই BaSO4টা HNO3 বা HCl অদাব্য। তারপরে অপর টেস্ট টিউব থেকে সামান্য কিছু পরীক্ষাধীন তরল নিয়ে তাতে যদি FeSO4 জলীয় দ্রবণ দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে গাঢ় H2SO4 যোগ করা হয়, তাহলে দেখা যাবে অ্যাসিড এবং দ্রবণের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হয়েছে। সেখান থেকে বোঝা যাবে যে ওই মিশ্রণটা বা ওই অ্যাসিডটা হলো HNO3। তাহলে বিক্রিয়াটা এরকমভাবে তোমরা লিখবে, সেটা হলো FeSO4 প্লাস HNO3 প্লাস H2SO4, সেটা হলো Fe2SO4 হোল 3 প্লাস H2O প্লাস NO। তারপর দেখো FeSO4 প্লাস H2O H2O হোল 6SO4। তারপর দেখো H2O হোল 6SO4 প্লাস NO, সেটা হলো FeH2O হোল 5NOSO4 প্লাস জল উৎপন্ন হবে। এটাই কিন্তু বাদামি বর্ণের বলয় সৃষ্টি করবে। তারপরে দেখো ইয়েরটা দাব্যতা লেখো কি? দাব্যতা লেখ বলতে কি বোঝো বা দাব্যতা লেখ কাকে বলে দেখে নাও। এক্স অক্ষ বরাবর দেখে নাও, এক্স অক্ষ বরাবর উষ্ণতা, এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর যদি দাব্যতা স্থাপন করা হয়, তাহলে যে লেখচিত্র আমরা পাবো তাকে বলা হয় দাব্যতা লেখচিত্র। এটাই দাব্যতা লেখচিত্র বা দাব্যতা লেখ। তারপরে ইয়ের প্রশ্ন দেখো, একটা অঙ্ক আছে 500 ml দ্রবণে 32.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে নির্ণয় করতে বলছে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও খুব ভালো করে। তাহলে 500 ml দ্রবণে দ্রবীভূত সুক্রোজের পরিমাণ সেটা হলো 32.2 গ্রাম। একে বার করবো আর 1000-এ বার করলে দেখো আসছে সেটা হলো 64.4 গ্রাম। তাহলে দ্রবণটির শক্তি মাত্রা পেয়ে গেলাম 64.4 গ্রাম পার লিটার। সুক্রোজের মোলার ভর আমরা বার করে নিয়েছি, সেটা হলো 342 গ্রাম মোল ইনভার্স। তাহলে 342 গ্রাম সুক্রোজ মানে 1 মোল সুক্রোজ এখানে একে নির্ণয় করব। তারপর দেখো 64.4 গ্রামে নির্ণয় করব, এটা আসছে 0.188 মোল। তাহলে 500 ml জলীয় দ্রবণে দ্রবীভূত সুক্রোজের পরিমাণ হলো 0.188। একে বার করবো আর 1000-এ বার করলে এটা উত্তর আসছে 0.376। 0.376 মানে 0.4, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব মোল লিটার ইনভার্স এককে হলো 0.4 মোল লিটার ইনভার্স। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় এরম অঙ্ক কিন্তু প্রায় দেয়। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই ইনফর্ম করবে।
আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।